আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার্স। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ সিফাত আলম, ফুড ডক্টরের একজন মডারেটর। আজ আমি আপনাদের সামনে নতুন একটি ঘটনা নিয়ে হাজির হয়েছি। আজকের ঘটনাটি আমার সাথে শেয়ার করেছেন স্পেন প্রবাসী আসমা আন্টি। তো আসমা আন্টির ব্যাপারে আগে বলে নিই। আসমা আন্টির বয়স হচ্ছে প্রায় 70 বছরের কাছাকাছি হবে। তো উনি স্পেন থেকে আমার সাথে ঘটনাটি শেয়ার করেছেন। তো আমি ঘটনাটি মানে আসমা আন্টির ভাষায় আপনাদের সামনে উপস্থাপন করছি আপনাদের বোঝার সুবিধার জন্য। তো ঘটনার ভেতরে ভুল ত্রুটি থাকলে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সরাসরি আমি ঘটনায় চলে যাচ্ছি। আমার নাম আসমা। আমি বর্তমানে স্পেনে থাকি। স্পেনে চলে আসার কোনো নির্দিষ্ট ইচ্ছা বা পরিকল্পনা তো আমার ছিল না কখনো। নিজের দেশ ছেড়ে আসার কোনো ইচ্ছা কারোর কখনো থাকে না, কিন্তু আমাকে আসলে আসতে বাধ্য হতে হয়েছে। এর পিছনে রয়েছে লম্বা একটি ঘটনা, এবং এটা এরকম না যে ছোট একটি ঘটনা বা খুব কম সময় ধরে চলা। ঘটনাটি আমার জীবনের সাথে অনেক বেশি জড়িয়ে গিয়েছিল এবং অনেক লম্বা সময় যাবত আমার সাথে ঘটনাটি ঘটে। তো আমি শুরু থেকেই শুরু করি। আমার পারিবারিক অবস্থা বেশ ভালো ছিল। মানে যতটুকু বলা যায় যে একটা মানুষের লাইফস্টাইল মানে একটু হাই হওয়ার জন্য যতটুকু ধন সম্পদ থাকা দরকার আমার তার থেকেও বেশি ছিল বলা চলে। যখন যা মন চাইতো তাই করতে পারা, বাসায় কাজের লোকের অভাব না থাকা, নিজেদের বড় বাসা থাকা, তারপর যখন কোথাও ঘুরতে মন চায় তখন ড্রাইভারকে সাথে নিয়ে বেরিয়ে যাওয়া, এরকম ছিল আর কি আমার পারিবারিক অবস্থা। তো দেখতে শুনতে আমি মোটামুটি ভালোই ছিলাম। মানে অনেকেই বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছিল। আমার বিয়ে হয় যার সাথে, তার পরিবার আসলে অতিরিক্ত ভালো থাকায় আমার বাবা মা তার সাথে আমার বিয়ে দেন। তো বিয়ের পর আমি যখন শ্বশুর বাড়িতে যাই, আমি তাদের ব্যবহারে বলতে গেলে একরকম মুগ্ধ হয়ে যাই। আর আমার শাশুড়ি, আমার শ্বশুর সবাই আমাকে, তারা দুজনেই নিজের মেয়ের মতো করে ভালোবাসতেন। আর আমার যে ননদগুলো ছিল তারা আমাকে মানে নিজের বোনের মতো ভালোবাসতো। আর শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন যারা ছিল তারাও বেশ ভালো ছিল, তাদের সাথেও আমার বেশ ভালো একটা সম্পর্ক ছিল। তারা মাঝে মাঝে আমার বাসায় আসতেন, আমাদের বাসায় আসতেন, তারপর আমরা কথাবার্তা বলতাম, মাঝে মাঝে আমরাও তাদের বাসায় ঘুরতে যেতাম। এভাবেই আমার জীবনটা খুব সুন্দর চলে যাচ্ছিল। আমার হাজবেন্ড তখন একটা মানে নিজের একটা বিজনেস ছিল তার। সেই বিজনেস থেকেও মোটামুটি বেশ ভালো পরিমাণ টাকা পয়সা তিনি ইনকাম করতেন। মানে আমাদের মানে চলতে কোনো ধরনের কোনো সমস্যাই হতো না। মানে আমরা বেশ ভালো একটা লাইফ লিড করতাম, অনেকটা লাক্সারিয়াস বলা চলে। তো বিয়ের প্রায় 1.5 বছর পর আমার প্রথম সন্তানের জন্ম হয়। আমার প্রথম সন্তানটি ছিল ছেলে সন্তান। তো আমার বাসায় যখন আমার পরিবারে যখন ছেলে সন্তানের জন্ম হয় তখন আমার পরিবারের সবাই তো আমার শ্বশুর শাশুড়ি, আমার হাজবেন্ড, ননদেরা, এরা তো খুবই খুশি হয়েছিল। কিন্তু আমার যে আত্মীয় স্বজন গুলো ছিল শ্বশুর বাড়ির দিক থেকে, তারা তো বাসায় আসতেন আমার ছেলেকে দেখার জন্য, দোয়া করে যেতেন, জিনিসপত্র নিয়ে আসতেন, কিন্তু তাদের চেহারা দেখে মনে হতো কি তারা মনে মনে বেশ নাখুশ। এখন এটা আমি কেন বললাম, এটা বলার পিছনে অবশ্যই কারণ আছে। তো কারণটা আপনারা জানবেন, সমস্যা নেই। তো তারা নাখুশ থাকতো কারণ আমাদের শ্বশুর বাড়ির পরিবারের দিক থেকে, আত্মীয় স্বজনের দিক থেকে আমার মনে হয় বা আমি যতটুকু তখন জানতাম যে আমার ছেলেই প্রথম ছেলে। বাকি সবার ফ্যামিলিতে ছিল মেয়ে। যেমন আমার হাজবেন্ডের যে মামা ছিল বা যারাই ছিল, সবার পরিবারে মেয়ে সন্তান ছিল, ছেলে সন্তান ছিল না বললেই চলে, না বরাবর। তো আমার সন্তান জন্মের পর থেকে তারা আর কি এরকম কিছুটা মনে হয় মনের মধ্যে হিংসা পুষে রাখতো। তো দেখতে দেখতে কিছুটা সময় গেল, আমার ছেলেটার বয়স একটু বাড়লো, এই 1 বছরের মতো হবে। তো এই 1 বছর হবে যখন, তখন থেকে আমি একটা আনইউজুয়াল জিনিস খেয়াল করতে থাকলাম। প্রথম যেদিন শুরু হয়েছিল সেই ঘটনাটা আমি বলি। একদিন সকালবেলা আমি আমার বাসায় একটা কলিং বেল শুনতে পাই। তো কলিং বেল শুনতে পেয়ে আমি বাইরে দেখতে যাই যে কে আসছে। তো দরজাটা যখন আমি খুলি তখন আমি দেখি যে আমার বাসায় কলিং বেলের সামনে দরজার সামনে একটা কুকুর দাঁড়ানো। কুকুরটার মুখ এবং চোখ সেলাই করা, আর তার শরীরের মধ্যে প্রচুর জখম। এত জখম আর সেলাই করা অবস্থা দেখে আমি তো ভয় পেয়ে যাই যে কি হচ্ছে এসব।
তার শরীরের বিভিন্ন জায়গায় প্রচুর কাটা দাগ ছিল, আর হচ্ছে তার শরীরের বিভিন্ন জায়গায় হচ্ছে চামড়া উঠানো ছিল, মাথায় অনেক জখম ছিল, কান কাটা ছিল, লেজ কাটা ছিল, তারপরে পা মানে থেতলে যাওয়া অবস্থায় ছিল। আর সবচেয়ে অবাক করার ব্যাপার হচ্ছে তার চোখ এবং মুখ হচ্ছে সেলাই করা। তা আমি তো এটা দেখে প্রচন্ড ভয় পাই। তো তার কিছুক্ষণের মধ্যেই হচ্ছে যখন আমি এই দৃশ্য দেখলাম, আমি সাথে সাথে দরজা আটকে দিই ভয়ে। তো তার কিছুক্ষণের মধ্যে আবার কলিং বেলে আওয়াজ আসে, আমি দরজা খুলে দেখি যে আমার কাজের মানে যে মহিলাটা ছিল উনি আসছেন। উনি এসে আমাকে বলেন যে, আপা এই কুকুর এখানে কই থেকে আসলো, আর এটার এত খারাপ অবস্থা কেন? তখন আমি তাকে বললাম, আমি জানি না, এটাকে আমার খুব ভয় লাগতেছে, তুমি যে কোনো ভাবে এটাকে মানে বাসার বাইরে ছেড়ে দিয়ে আসো। তো সেও তো ভয়ই পাচ্ছে। তো হচ্ছে এক লোক ছিল যে হচ্ছে আমাদের এখান থেকে মানে ময়লা কালেক্ট করতো, ট্রেশ কালেক্ট করতো আর কি। তো উনি আসেন, ওনাকে দিয়ে ওটাকে হচ্ছে বাইরে পাঠিয়ে দিই। তো তারপরের দিনই আবার হচ্ছে মানে তারপরের দিন না, ওই দিনই হচ্ছে রাতের বেলা আমি আমার বাসার সামনে ওই কুকুরটাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখি। তো বেশ ভয় পাই আমি, আমার মাথায় সারাদিন এই জিনিসগুলো ঘুরতে থাকে, কোনো কাজে আমি কনসেন্ট্রেট করতে পারছিলাম না, মনোযোগ দিতে পারছিলাম না। এরপর এই জিনিসটা মানে আস্তে আস্তে আরো বাড়তে থাকে। কোনোদিন দেখা যায় মৃত কাক পড়ে আছে, কোনোদিন মৃত ছাগল দেখা যায়, কোনোদিন বিড়াল দেখা যায়, কোনোদিন কুকুর দেখা যায়। এরকম প্রত্যেক দিনে একটা না একটা কিছু দেখা যেত, এবং সবচেয়ে আশ্চর্য ব্যাপার হচ্ছে তাদের প্রত্যেকের হচ্ছে চোখ এবং মুখ সেলাই করা থাকতো। আর পাখি যেগুলো ছিল যেমন কাক, এগুলো হচ্ছে মানে ঠোঁটগুলো ছিদ্র করে সেলাই করা, আর চোখগুলো নর্মালি সেলাই করা, ঠোঁটগুলো ছিদ্র করে সেলাই করা। মানে এইগুলো আমাদের জন্য এত কমন হয়ে গেছিল যে এখন আর আস্তে আস্তে দেখতে 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 তেমন একটা ভয় লাগছিল না। কিন্তু এই 1-1.5 মাস এগুলো চলতে চলতে হলো কি, আমার হাজবেন্ডের ব্যবসায় প্রচন্ড পরিমাণ লস হতে শুরু করলো। মানে দেখা গেল যে যেখানে সে মাসিক একটা ভালো অ্যামাউন্ট ইনকাম করতো, এরপরের মাসে গিয়ে দেখা যাচ্ছে তার ইনকাম হচ্ছে মানে 1/4 নেই, এরকম মানে এরকম লস চলতে থাকে। ধীরে 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 সময় অতিবাহিত হতে থাকে, দেখতে দেখতে 3-4টা বছর পার হয়ে যায়, আর আমাদের অবস্থা এরকম হতেই থাকে, খারাপ হতেই থাকে। তো একটা সময় হয় কি, আমার হাজবেন্ডের বিজনেস অনেক বড় ধরনের একটা লস হয়। মানে লস তো আগেও হচ্ছিল, কিন্তু এত বড় লস হয় যেটা কল্পনা করার বাইরে। মানে তার পুরো বিজনেসটাই ডুবে যায় একদম, মানে একদিনের ব্যবধানে একেবারে নাই হয়ে যায়। তো এই অবস্থায় সে আসলে তার এটা খুব মনে আঘাত পান উনি এই ব্যাপারটায়, এবং মনের এই আঘাতটা নিয়ে উনি দুনিয়া ছেড়ে চলে যান। আমার হাজবেন্ড মারা যান। উনি মারা যাওয়ার পর হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি যারা ছিলেন তারাও আবার হচ্ছে অনেক মানে আঘাত পান জোয়ান ছেলে হারানোর যন্ত্রণার কারণে। তো এই পরের বছর এবার তারাও মারা যান, পরের বছর হতে না হতেই দুইজনই মারা যান। আর আমার ননদ 2টা ছিল, ওদেরও ভালো জায়গায় বিয়ে হয়ে গেছিল। তাই হচ্ছে তারা মানে আমি থাকতাম তখন হচ্ছে আমার শ্বশুর বাড়িতেই, যেহেতু ননদদের ভালো জায়গায় বিয়ে হয়েছিল এবং তারা আসলে অনেক ভালো ছিল, আমাকে নিজের বোনের মতোই দেখতো। তো তারা মানে সম্পত্তি কোনো ভাগ চায়নি, ওই বাড়িটা আমার নামে সবাই দিয়ে দিয়েছিল। ওই সম্পত্তি তো তাদের অধিকার অবশ্যই ছিল, কারণ ওটা তাদের বাবার সম্পত্তি, কিন্তু তারা আমাকে লিখে দেয় জিনিসটা আমার থাকার জন্য। কারণ আমার তো আর ইনকাম করার মতো কেউ ছিল না, আমি চলতাম হচ্ছে আমার মানে বাসা থেকে টাকা আসতো, মানে আমার মা বাবা আমাকে হেল্প করতেন, সেই টাকা দিয়ে আমি চলতাম। তো আমার হাজবেন্ড যখন মারা যায় তখন আমার দ্বিতীয় সন্তানের জন্ম হয়, তার কয়েক মাস আগেই দ্বিতীয় সন্তানের জন্ম হয় আমার। তো আমি হচ্ছে এভাবেই আমার দিনকাল কাটতে থাকে। কিন্তু এই সময়ের মধ্যে এখন পর্যন্ত ওই যে মানে চোখ মুখ সেলাই করা পশু পাখি যে মৃত অবস্থায় পড়ে থাকে বা কিছু জীবিত অবস্থায় পড়ে থাকে, এগুলো মানে বন্ধ হয়নি। যদিও এটার ফ্রিকোয়েন্সিটা অনেক কমে গিয়েছিল, মানে ধরেন যে আজ একটা পড়লো, আজকের থেকে 10 দিন পর আর একটা পড়লো, এরপরে হচ্ছে আবার 5 দিন পর এরকম। কিন্তু আগে যখন শুরু হয়েছিল তখন মানে প্রতিদিনই হতো এরকম। তো এরকম হতো কি, মানে তারা পশু পাখিগুলো সবসময় জীবিত বা মৃত অবস্থায় থাকতো না, কখনো তাদেরকে জীবিত অবস্থায় দেখতাম, আবার কখনো দেখতাম মৃত অবস্থায়, মানে বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায়। তো এরকম হতে হতে এক সময় হচ্ছে আমার দিনকাল এভাবে চলতে থাকে, আর আমার ছেলেগুলো একটু বড় হয়। আমার বড় ছেলে তখন হচ্ছে মানে এসএসসি পরীক্ষা দিয়েছিল, আর ছোটটা হচ্ছে তখন ক্লাস 5-এ হয়তো বা পড়ে। তো এরকম হতে হতে এক সময় আমি খেয়াল করলাম কি, মানে একদিন খেয়াল করলাম আমি বাসায় এসে মানে রান্নাঘরে রান্না করছি, তো আমার ছেলে দুটি স্কুল থেকে ফিরলো,
স্কুল থেকে ফিরে হচ্ছে আমার ছোট ছেলে বললো তার নাকি প্রচন্ড মাথা ব্যথা করছে, সে একটু ঘুমাবে। আমি তাকে হালকা পাতলা কিছু খাবার খাইয়ে তাকে বললাম যে তুমি ঘুমাও, আমি তোমাকে মানে 2-3 ঘন্টা পর ডাকতে দিব না। তো সে ঘুমাচ্ছে। ঘুমানোর পর আমি হচ্ছে নামাজ পড়ার জন্য আমি আমার ছেলেদের রুমে গেলাম, দেখলাম যে বড় ছেলে রুমে নেই, সে হচ্ছে বাইরে খেলতে গেছে, আর হচ্ছে ছোট ছেলে ঘুমাচ্ছে। তো আমি তাদের রুমে নামাজ পড়তে যাওয়ার সময় মানে যখনই রুমের ভেতর ঢুকবো আমার কাছে মনে হলো কি, মানে আমি রুমের ভেতর জায়নামাজটা রেখে অজু করতে বের হই। ওদের রুমে অ্যাটাচ বাথরুম ছিল না, বাইরে ছিল ওদের বাথরুম, তো অজু করতে বের হই। অজু করে যখন আমি রুমের মধ্যে ঢুকছি তখন আমার মনে হলো যে আমার ছেলের রুম থেকে মানে কুকুরের গড়গড় শব্দ আসছে, মানে কুকুর যেরকম গড়গড় করে শব্দ করে সেরকম একটা শব্দ আসছে। তো আমি বেশ ঘাবড়ে যাই শব্দটা শুনে। আমি দ্রুত ভেতরে যাই দেখার জন্য যে কি হয়েছে। আমি ভেতরে গিয়ে দেখতে পাই যে আমার ছেলে কুকুরের মতো এরকম গড়গড় শব্দ করছে। তো আমি তার কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করতে থাকি, ডেকে তুলি যে কি হয়েছে কি হয়েছে, তুমি এরকম করছো কেন? সে উঠে বসে, কিন্তু অবাক করার ব্যাপার হলো তার চোখ এবং মুখ সে খুলতে পারছে না। মানে এই দৃশ্যটা দেখে আমি সব থেকে মানে বেশি কষ্ট পাই যে আমার ছেলে চোখ মুখ খুলতে পারছে না। আমি তখন তাকে হচ্ছে একটা পেন আর পেপার দেই, বলি যে বাবা তুমি কি হচ্ছে তোমার, তুমি একটু এখানে বলতে মানে চোখ খুলে দেখতে না পারো, মুখে বলতে না পারো, তুমি একটু লিখে দেখাও এখানে। তো তখন সে আমাকে মানে না দেখা অবস্থাতেই খুব কষ্ট করে যতটুকু লিখে দেয়, আর আমি বুঝতে পারি যতটুকু, তাতে হচ্ছে সে লিখেছে যে আম্মু আমি চোখ এবং মুখ খুলতে পারছি না, মনে হচ্ছে আমার চোখ এবং মুখ সেলাই করা। এটা শুনে তো মানে আমার উপর আকাশ ভেঙে পড়ে। আমি তার উপরে আয়াতুল কুরসি, দোয়া এগুলো পড়ে তাকে ফু দেই। তার কিছুক্ষণের মধ্যে সে আবার ঘুমিয়ে পড়ে। তো আমি তাকে ঘুমাতে দেখে মানে আমি কাঁদতে শুরু করে দিই এক প্রকার। আমি তাকে ঘুমাতে দেখে চিন্তা করি আবার কি হলো। তাকে আমি খুব দ্রুত ডেকে তুলি। ডেকে তোলার পর সে খুব নর্মাল ভাবে উঠে বসে, চোখ খুলছে, মুখ খুলছে। আমাকে সে জিজ্ঞেস করলো আম্মু তুমি আমাকে এত তাড়াতাড়ি ডেকে দিলা যে? আমি একদম বললাম আমার মাথা ব্যথা করতেছে, আমি একটু ঘুমাই। তখন আমি বললাম আচ্ছা বাবা তোমার সাথে একটু কি হলো বলো তো, কি হয়েছিল তোমার? সে আমাকে বললো কিছুই তো না। আমি তো এই যে ঘুমালাম, তখন এই যে মাত্র উঠলাম, আমার সাথে তো কিছুই হয়নি। মানে তার কথা শুনে আমি মানে অবাকের শেষ পর্যায়ে পৌঁছে গেলাম যে এটা কি বললো। আমি না হয় ওর চোখে ভুল দেখতে পারি, কিন্তু তার হাতের লেখা, সে যে লিখে দিল সে চোখ এবং মুখ খুলতে পারতেছে না, তার চোখ মুখ মনে হচ্ছে সেলাই করে, এটা 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 তাহলে কে বললো? এটা তো সেই লিখলো। তো সেই দিনটা সেভাবে মতো চলে যায়। আমি প্রচন্ড ভয় পাই। আমি এছাড়াও বাবা মার সাথে আরো এই বিষয়গুলো শেয়ার করেছিলাম যে আমার বাসার নিচে হচ্ছে বাসার মেইন ডোরের সামনে হচ্ছে এরকম মৃত পশু পাখি পড়ে থাকে বা জীবিত পশু পাখির চোখ মুখ সেলাই করা অবস্থায় পড়ে থাকে। তো আম্মু তখন আমাকে বলেন যে আম্মু তখন আমাকে সাজেশন দিচ্ছেন যে তুমি আমাদের বাসায় চলে আসো, এখানে চলে আসো। কিন্তু তখন তো আমি যাইনি, কিন্তু এখন আমার ছেলের সমস্যা হচ্ছে, তাই আমি সেদিনই ব্যাগপত্র গুছিয়ে মানে যত জিনিসপত্র আছে সব গুছিয়ে আমি আমার বাবার বাড়ি চলে যাই আমার ছেলেদেরকে নিয়ে। তো হঠাৎ করে যখন আমি বাবার বাড়িতে যাই তখন হচ্ছে আমার মা আমাকে দেখে বেশ অবাক হন যে কি ব্যাপার, তুমি কাউকে কিছু না বলে এইভাবে চলে আসলে যে? আমি তো আম্মুকে তখনও কিছু বলিনি যে আমার সমস্যা কি। আমি তো তাকে শুধু বললাম যে এমনি ওখানে একা থাকতে ভালো লাগতেছিল না, তাই হচ্ছে তোমার এখানে চলে আসলাম, কিছুদিন থেকে যাই। কিন্তু আমার যার যাওয়ার নিয়ত নেই এটা আমি তখন আম্মুকে বলিনি। তো কিছুদিন এভাবে থাকতে থাকতে ওই বাসায় যাওয়ার পর আবার আশ্চর্য আরেকটা ঘটনা শুরু হয়। সেটা হচ্ছে আমার বড় ছেলের সাথে। আমার বড় ছেলের মধ্যে কিছু অস্বাভাবিক জিনিস আমি লক্ষ্য করতে থাকি। আমি দেখি যে তার কোনো কিছুতে মনোযোগ নেই। মানে আমার বড় ছেলেটা না খেলতে খুব পছন্দ করতো, প্রত্যেকদিন বাইরে গিয়ে তার খেলতেই হবে এরকম অবস্থা ছিল। কিন্তু সে একদম চুপচাপ হয়ে যায়। আর হচ্ছে সে মানে দেখা যায় যে কোনো একটা জিনিসের দিকে খুব মনোযোগ দিয়ে তাকিয়েছে ঘন্টার পর ঘন্টা। মানে তাকে নাড়ানোর চেষ্টা করলেও সে নড়ে না, তার সাথে কথা বললে সে কোনো আনসার দেয় না, খেতে ডাকলে খাইতে আসে না, শুধু একটা জিনিসের দিকে অপলক তাকিয়ে থাকে। ওই জিনিসটার সামনে গিয়ে যখন দাঁড়ায় তারপরেও মনে হচ্ছে সে আমার ভেতর দিয়ে জিনিসটা দেখতে পাচ্ছে, এরকম সে তাকিয়েই থাকে অপলক। আর হচ্ছে সে মানে একদম ঘুমাতো না, সারা রাত জেগে জেগে কি জানি দেখতো। আর কখনো কখনো যখন ঘুমাতো তখন যে 3-4 দিন টানা ঘুমাচ্ছে, ঘুম থেকেই উঠতো না। এভাবে তার শরীর ধীরে ধীরে খারাপ হতে থাকে। আমি তখন হচ্ছে মানে যখন দেখতাম যে সে এরকম করছে আর ঘুম মাঝে মাঝে খারাপ শব্দ দেখে ঘুম থেকে জেগে উঠতো, এরকম করতো সে। তো এক সময় এরকম হতো, হওয়া শুরু হলো কি আমি হচ্ছে স্বপ্নে দেখা শুরু করলাম যে আমার বড় ছেলে এবং ছোট ছেলে দুইজনেরই হচ্ছে চোখ মুখ সেলাই করা, তারা চোখ মুখ কিছুই খুলতে পারছে না, তারা শুধু কষ্টই পাচ্ছে। এইসব দেখে হচ্ছে আমি কান্না করে ঘুম থেকে উঠতাম। তখন আম্মু আমাকে জিজ্ঞেস করতে থাকেন যে কি হলো তুমি এরকম করতেছো কেন? তখন এক সময় আমি আম্মুকে বাধ্য হয়ে মানে ব্যাপারটা বলেই দিই যে আসলে কি সমস্যা জন্য আমি বাসায় চলে আসছি। তো আম্মু আমাকে বলে যে মনে হচ্ছে এটা কোনো মানে জিন ঘটিত সমস্যা হতে পারে, তো আমরা এক কাজ করি, কোনো একটা ভালো হুজুর বা আলেম টাইপের কাউকে দেখাই।
তখন আমি বলি যে না, আমি সবে এরকম ভাবে বিশ্বাস করি না, আমি হচ্ছে ডাক্তার দেখাবো, মানে মানসিক ডাক্তার দেখাবো, সাইকোলজিস্ট দেখাবো। তো আম্মু আমার কথায় বেশ নারাজি হন, কিন্তু তারপর আমাকে বাধা দেন না, আমি সাইকোলজিস্ট দেখাই। তো সাইকোলজিস্টের কাছে গিয়ে যখন কথা বলি, তখন আমাকে উনি বলেন যে আপনার বড় ছেলে কি ছোট থাকতে মানে এই যে চোখ মুখ বন্ধ হওয়া বা সেলাই করে এরকম কিছু কি এক্সপিরিয়েন্স করেছিল? তখন আমি বলছি যে হ্যাঁ, ওর জন্মের পর থেকে তো এরকম শুরু হতো, আমাদের বাসায় এরকম মানে চোখ মুখ সেলাই করা পশু পাখি পড়ে থাকতো, এগুলো তো ও ছোট থেকেই দেখে আসছে। তখন সে বললো যে এগুলোর ইফেক্টই হয়তো বা ওর উপরে পড়ছে, ও এই জন্যই হয়তো বা এরকম করে আছে। তখন আমি বললাম আমার ছোট ছেলের সাথেও যেরকম হলো এটা কি? তখন বললো যে এইটা কোনো সমস্যা নেই, এটা হয়তো বা ওর স্বপ্ন দেখে এরকম হয়েছে, এটা কোনো সমস্যা না। তখন হচ্ছে আমাকে বললেন যে আমার ছেলেকে কিছু মেডিকেশন দিবেন, আর হচ্ছে এইসব ঠিক হয়ে যাবে দ্রুতই, অসুবিধা নেই। তো আমি ছেলেকে নিয়ে বাসায় আসি। প্রথম যেদিন আমি ডাক্তার দেখাই সেদিন রাতের ঘটনা, তাকে আমি ওষুধ খাইয়ে শুয়ে দিয়েছি, আর আমার ছোট ছেলে হচ্ছে ড্রয়িং করার জন্য পেন্সিল বক্স খুঁজছিল। তাই আমি বললাম যে তোমার বড় ভাই রুমে যাও, সেখানে ওর মানে প্যাস্টেল কালারের পেন্সিল আছে, তুমি নিয়ে আসো গিয়ে। তো সে ওখানে যায়, যাওয়ার পরে প্রায় আধা ঘন্টা হয়ে যায়, সেই রুম থেকে ফিরে আসে না। আমি তার হাতে কোনো কাগজও দেখিনি যে সে নিয়ে গেছে মানে ড্রয়িং করার জন্য। তো আমি বেশ অস্বস্তি অনুভব করতে থাকি। আমি তখন উঠে আমার বড় ছেলের রুমে যাই, গিয়ে দেখি আমার ছোট ছেলে ফ্লোরে অজ্ঞান হয়ে পড়ে আছে, তার হাতে রং পেন্সিল, আর আমার বড় ছেলে তার উপরে উঠে বসে আছে এবং কি কি যেন পড়ে তার উপরে ফু দিচ্ছে। আমাকে দেখে আমার দিকে তাকিয়ে বিচ্ছিরি একটা হাসি এবং একটা চিৎকার দিয়ে সেও অজ্ঞান হয়ে যায়। তো আমি তাদের দুজনকে বিছানায় শুয়ে দিই এবং সেই রাত তাদের সাথেই আমি কাটাই। আমার বাবা মাও সেদিন সেই রুমেই ছিলেন। তো হচ্ছে আমি পরদিন আবার ডাক্তারের কাছে যাই, গিয়ে হচ্ছে ডাক্তারকে এই কথাগুলো বলি। ডাক্তার তখন বলেন যে আপনার ছেলে ছোটবেলা থেকে এগুলো এক্সপিরিয়েন্স করতে করতে সে এগুলো হচ্ছে তার মধ্যে বসে গেছে, এবং সে এখন এই ক্যারেক্টার গুলো যেগুলো মানে যারাই আর কি এই পশু পাখিগুলোর মুখ সেলাই করতো সেগুলোর মধ্যে নিজেকে হয়তো বা খুঁজে পায়, মানে সেরকম ক্যারেক্টার সে তার মধ্যে বিল্ড আপ হয়ে গেছে, এই জন্য হয়তো বা তার সাথে প্রবলেম হচ্ছে। তো ডাক্তার চিকিৎসা শুরু করেন, মাঝে মাঝে আবার হসপিটালে অ্যাডমিটও করে ফেলতেন, কিন্তু কোনো উপকার কিচ্ছু হয়নি, অবস্থা আরো খারাপ হতে থাকে। আমার ছোট ছেলে তো তেমন সমস্যা হয়নি, তেমন কিছু হয়নি, কিন্তু বড়টার অবস্থা দিন দিন খারাপ থেকে খারাপতর হতে থাকে। এত খারাপ অবস্থা হয় যে সে বিছানায় পড়ে যায়, সে ফেল করে তাকিয়ে থাকে, খায় না কিছু না, কখনো ঘুমায় না, এরকম চলতেই থাকে। শরীর স্বাস্থ্য সুখে একদম কঙ্কাল হয়ে যায় সে। তো আমি মা হিসেবে এইসব মেনে নেওয়া তো আমার পক্ষে পসিবল না। তো আমি একদিন হচ্ছে বড় ছেলের রুমে নামাজ পড়ছি, নামাজ পড়তে পড়তে হচ্ছে আল্লাহর কাছে দোয়া করছি যে আল্লাহ, আমার ছেলেটাকে তুমি সুস্থ করে দাও, আর যদি ওর কপালে সুস্থতা লিখা না থাকে তাহলে এই কষ্ট ওকে ভোগ করতে না দিয়ে ওকে তোমার কাছে নিয়ে নাও। এখন আপনারা চিন্তা করেন যে আমি মা হিসেবে ছেলের এরকম একটা ছেলের জন্য আমি এরকম একটা দোয়া করলাম। কেন করলাম? কারণ হচ্ছে আমার ছেলের কষ্ট আমি দেখতে পারছিলাম না। আপনারা বুঝতেই পারছেন যে আমার মানসিক অবস্থা তখন কতটা খারাপ ছিল। তো আমি দোয়া করতেই আছি, এমন সময় দেখলাম আমার ছেলে ঘুম থেকে উঠে বসে হচ্ছে আমার দিকে তাকালো। আমার দিকে তাকিয়ে তার চোখ বন্ধ, সে মুখ খুলতে পারছে কিন্তু চোখ খুলতে পারছে না, বন্ধ। আমার দিকে তাকিয়ে আমাকে বলল যে আমি একটা মহিলা কণ্ঠে বলল যে আমি একটা জিন। আমি তাকে বললাম জিন মানে আপনি আসলে কে, আমাকে পরিষ্কার করে বলেন, আপনি কে, কোন জিন আপনি? তখন সে আমাকে বলে যে এত কিছু জানতে হবে না, আমি একটা জিন, আমাকে এক জাদুকর আপনার ছেলের উপরে পাঠাইছে, আমি আপনার ছেলের যা কিছু হচ্ছে ক্ষতি টুতি যা কিছু সব আমি করছি। তখন আমি তাকে খুব রাগান্বিত হয়ে নানা ধরনের যত রকমের আমি তাকে পারি অপমান করি এবং উল্টাপাল্টা কথা শুনাই তাকে, বলি যে তোর কি লজ্জা নাই, তুইও তো আল্লাহর একটা সৃষ্টি, তুই আল্লাহর আরেক সৃষ্টির সাথে এরকম কিভাবে করতে পারলি? তখন সে আমাকে বলে দেখেন বোন, আমার আসলে কিছু করার নেই, আমি বাধ্য হয়ে করছি এই কাজ। যেই জাদুকর আমাকে এই আপনার ছেলেকে কষ্ট দেওয়ার জন্য পাঠাইছে, সেই জাদুকর আমার মেয়েকে বন্দি করে রাখছে। এখন আমি যদি আপনার ছেলেকে কষ্ট না দিই, এভাবে তিলে তিলে কষ্ট না দিয়ে মেরে না ফেলি, তাহলে সে আমার মেয়েকেও মেরে ফেলবে। আপনার কাছে আমি একটা অনুরোধ করছি, আপনি একটা ভালো হুজুরের সন্ধান করেন, তার কাছে যান, গিয়ে আপনার ছেলেকেও বাঁচান, আমার মেয়েকেও বাঁচান। সে আমার কাছে মোটামুটি কান্নাকাটি করে এই কথাগুলো বলে। আমি তাকে বলি ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। তখন আমি আমার মায়ের সাথে এই জিনিসগুলো শেয়ার করি। আম্মু তখন আমাকে বলেন যে আমি তো তোমাকে আগেই বলছিলাম যে এটা এই ধরনের কোনো সমস্যা হতে পারে, তখন তো তুমি আমার কথা পাত্তা দিলা না। তারপর হচ্ছে শুরু হয় আমাদের হুজুর খোঁজার এক না শেষ হওয়া সফর। আমরা বহুত হুজুর, বহুত পীর সাহেব, ফকির, বহুত কবিরাজ, অনেক কিছু দেখেছি, কিন্তু কোনো লাভ নেই। অনেকে
দেখা যেত যে মানে টাকা খাওয়ার ধান্দা ছিল, ভণ্ড ছিল। টাকা বড় ব্যাপার ছিল না আমার। আগেই বললাম যে আমার পরিবারের কাছে টাকা পয়সার অভাব ছিল না, আর আমিই ছিলাম আমার পরিবারের একমাত্র মেয়ে, একমাত্র সন্তান। তো টাকা পয়সা নিয়ে তো প্রবলেম ছিল না। আমি মানে পানির মতো টাকা খরচ করেছি, কিন্তু কোনো সুবিধা পাইনি। তারপর রাজশাহীর কোন এক জায়গায় এক হুজুরের সন্ধান পাই। উনি হচ্ছে মানে লোকমুখে শুনি যে উনি নাকি জিন পালেন, উনি জিনের মাধ্যমে এই সমস্যাগুলোর সমাধান করেন। তো আমি হচ্ছে তখন আমার ছেলেকে নিয়ে রাজশাহীতে যাই। রাজশাহীতে যাওয়ার পর হচ্ছে আমি জানতে পারি যে সেই হুজুর বা পীর যেটাই বলি না কেন, উনি হচ্ছেন মানে চিল্লা করতে গেছে। তো চিল্লাতে উনি মোটামুটি 20 দিন বা 25 দিনের মতো চিল্লায় থাকবেন। তো আমরা করি কি রাজশাহী থেকে আর ব্যাক না করে সেখানে একটা হোটেলে থাকতে শুরু করি 20 দিনের মতো। তো যখন হচ্ছে খবর পাই যে মানে হুজুর ফিরে আসছেন, তখন আমরা তার কাছে যাই। তার কাছে যাওয়ার পরে আমি তাকে কিছুই বলিনি, সেই আমাকে বলতে থাকে যে আপনার বাসায় যে ওই মানে পশু পাখির মুখ সেলাই করা অবস্থায় থাকতো, কিছু মৃত অবস্থায় থাকতো, কিছু জীবিত অবস্থায় থাকতো, সেগুলোই হচ্ছে আপনার বাসায় কালো জাদু করার মাধ্যমে আসছে। কেউ আপনার উপর কালো জাদু করে সেগুলো আপনার বাসায় রেখে গেছে, এবং এই জন্যই আপনার হাজবেন্ডের বিজনেসে এরকম একটা লস হয়, এবং এই জন্য আপনার হাজবেন্ড মারাও যায়। আর হচ্ছে একটা কাক, চোখ সেলাই করা কাক পড়েছিল আপনার বড় ছেলে। সেই কাকটা যখন ছোট ছিল সে তো বুঝতো না, সে ওই কাকের একটা পশম বা হচ্ছে পালক মুখের মধ্যে নিয়ে নিয়েছিল, এবং সেই জন্য সেই জাদুতে আক্রান্ত হয়ে গিয়েছে। জাদু তো আপনার পুরো পরিবারের উপরেই করা হয়েছে, কিন্তু আসলে এটার বেশি প্রভাব পড়তেছে এখন আপনার ছেলের উপরে, কারণ সে ওই জাদু করা কাকটার পালক মুখে নিয়ে গিয়েছিল। তখন আমি তাকে বলি যে হুজুর তাহলে এখন আমি কি করব? তখন হুজুর আমাকে বলে আমি আমি একটা দোয়া দিচ্ছি, এই মানে একটা কাগজে লেখা একটা দোয়া দিচ্ছি। এই কাগজটার দোয়াটা সবসময় হচ্ছে আপনারা মুখস্থ করবেন, আর হচ্ছে প্রত্যেকদিন রাতে সন্ধ্যার দিকে মাগরিবের আজানের পর, মাগরিবের নামাজ পড়ার আগে ওই কাগজটার লেখা দোয়াটা পড়ে পানিতে ফুদিয়ে ওই পানিটা আপনার ছেলেকে প্রত্যেকদিন খাওয়াবেন, একদিনের জন্য মিস না যায়। এটা আপনাকে মোটামুটি 2 থেকে 3 বছর কন্টিনিউ করতে হবে। এরপর আর তেমন কোনো সমস্যা হবে না। তবে এখানে একটা শর্ত আছে। শর্ত হচ্ছে আপনাদেরকে এই দেশ ছাড়তে হবে, এই দেশে আপনারা থাকতে পারবেন না। এই দেশে থাকলে আপনার ছেলেকে আমি কেন, কেউই ভালো করতে পারবে না। তখন আমি বললাম যে আচ্ছা মানে হুজুর আসলে এই জাদুটা কে করছে, আমাকে কি বলা যাবে? তখন আমাকে বললেন যে আপনি আমাকে তো প্রশ্ন করবেন না, আপনার কোনো প্রশ্নের জবাব আমি দিতে পারবো না। আমি শুধু এইটুকুই বলতে পারবো আপনার আজ থেকে এই সমস্যা হবে না, যদি আপনি নিয়মগুলো মেনে কাজ করেন এবং এই দেশ ছেড়ে দেন, যত দ্রুত সম্ভব এই দেশ ছেড়ে দেন। এরপরে হচ্ছে আমার সবকিছু গোছগাছ করে স্পেনে চলে আসি। এখানে আমার সিটিজেনশিপও হয়ে যায়, কারণ আমি বেশ উচ্চশিক্ষিত ছিলাম, সেখানে চাকরি করতাম, সিটিজেনশিপ সহজেই পেয়ে যাই। এবং হুজুরের কথা মতো সেই সমস্যা আমার ছেলের সাথে আর কখনোই হয়নি। এখন মাশাআল্লাহ আমার বড় ছেলে হচ্ছে ডাক্তার, এবং ছোট ছেলে হচ্ছে নিজের বিজনেস দেখে। তারা সবাই খুব ভালো আছে, এবং সেই পানি আমি তাকে 3 বছর হুজুর বলছি আমি তাকে 4-4.5 বছর খাইয়েছি। এবং আজ স্পেনে আসার পরে আজ পর্যন্ত আমি কখনো আর দেশে ফিরে যাইনি। তো এই ছিল আমার ঘটনা। কখনো ভাবিনি যে ঘটনাটি শেয়ার করব ফুড.কমে আপনাদের সবার উদ্দেশ্যে। আমার বয়স হয়েছে অনেক এখনো, তারপর আমি ফুড.কম শুনি। আপনারা হচ্ছে আমার ছেলের জন্য দোয়া করবেন, ছেলেদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। তো এই কথা বলে হচ্ছে আন্টি তার ঘটনা শেয়ার করেন। তো এই ছিল আসমা আন্টির শেয়ার করা ঘটনা। তো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ফিরে আসবো নতুন কোনো এপিসোডে, নতুন কোনো ঘটনা নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।